রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। নৃত্য থেমে গেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। 10 দিনের বেশি যুদ্ধ চালিয়ে যাওয়ার সামর্থ্য নেই যুক্তরাষ্ট্রের। ভূতের নগরীতে পরিণত হয়েছে বিলাসী ঝলমলে দুবাই সহ বিভিন্ন আরব শহর। আলী খামেনিকে হত্যায় কাল হয়েছে ট্রাম্প ইসরায়েলের জন্য। সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে নৃত্য করতেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে ট্রাম্পের স্ত্রী মেলানিয়া তাকে বলেছেন, একজন প্রেসিডেন্ট হিসেবে অনুষ্ঠানে এ ধরনের নৃত্য করা তার জন্য মানানসই নয়। কিন্তু ট্রাম্প বলেছেন, তারপরও আমি নৃত্য বন্ধ করিনি এবং করব না। তবে এবার ডোনাল্ড ট্রাম্পের সেই নৃত্য থেমে গেছে। কেবল নৃত্য থেমে যায়নি, বরং তার মুখের দুই চোয়ালে এবার শক্ত হয়ে গেছে। মিলিয়ে গেছে মুখের হাসি। আর ট্রাম্পের এই নৃত্য থামিয়ে দিয়েছে ইরান, যে ইরানকে তিনি যুদ্ধ শুরুর আগে আত্মসমর্পণ অথবা নিশ্চিত মৃত্যুকে বরণের জন্য প্রস্তুতি নিতে বলেছিলেন। সেই ট্রাম্পের মাত্র 2 দিনের মাথায় এমন চেহারা হবে তা তিনি কল্পনাও করতে পারেননি। শুল্ক যুদ্ধের মাধ্যমে মূলত চীন, কানাডা ছাড়া গোটা বিশ্ব ট্রাম্পের কাছে মাথা নত করেছে। এর ফলে ট্রাম্প নিজেকে পৃথিবীর একচ্ছত্র অধিপতি ভাবতে শুরু করেন। তিনি চেয়েছিলেন ইরানও তার কাছে অন্য সবার মতো আত্মসমর্পণ করুক, মাথা নত করে তার সামনে দাঁড়াক এবং তার কথা মতো চলুক। কিন্তু ইরান তার এ বাসনা পূরণ না করে মৃত্যুর পথ বেছে নিয়ে তার বিরুদ্ধে পাল্টা আঘাত করেছে। কেবল পাল্টা আঘাত নয়, বরং রীতিমতো চূর্ণ বিচূর্ণ করে দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের এ যাবৎকালের সব বাড়াবাড়ি, দম্ভ আর অহংকার। ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা ছিল হামলার সঙ্গে সঙ্গে ইরান আত্মসমর্পণ করতে বাধ্য হবে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার ফলে ইরানের সরকার বিরোধী সব পক্ষ রাস্তায় নেমে আসবে এবং সরকারের পতন হবে। এরপর তারা সেখানে তাদের অনুগত সরকার প্রতিষ্ঠা করবে। রাশিয়া যেমন ইউক্রেন আগ্রাসনের আগে ভেবেছিল বড়জোর 1 সপ্তাহের মধ্যে ইউক্রেন ও জেলেনস্কি সরকারের পতন ঘটবে, তেমনি ট্রাম্পও ভেবেছিলেন 2-1 দিনের মধ্যে ইরানের পতন ঘটবে। কিন্তু তিনি ইউক্রেন থেকে কোনো শিক্ষা নেননি। ডোনাল্ড ট্রাম্প বর্তমানে একদিকে বিপর্যস্ত ইরানের পাল্টা আক্রমণের ধাক্কায়, অপরদিকে বিপর্যস্ত ইসরায়েলের কারণে এ যুদ্ধে জড়ানোর জন্য। তার প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ স্পষ্ট করে বলেছেন, ইসরায়েলের স্বার্থে এবং ইসরায়েলের চাপের কারণে যুক্তরাষ্ট্র এ যুদ্ধে জড়িয়েছে। এর ফলে কেবল যুক্তরাষ্ট্র নয়, বরং গোটা বিশ্বের মানুষ ফুঁসে উঠেছে ট্রাম্পের ইরান আগ্রাসনের বিরুদ্ধে। ইরানের সঙ্গে 10 দিনের বেশি যুদ্ধ চালিয়ে যাওয়ার সামর্থ্য নেই যুক্তরাষ্ট্রের। যুদ্ধ আরও 10 দিন স্থায়ী হলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের মজুদ বিপজ্জনক স্তরে নেমে আসবে বলে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন থেকে সতর্ক করা হয়েছে হোয়াইট হাউসকে। আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, যুদ্ধের 4র্থ দিনের মাথায় পেন্টাগনের উচ্চ পদস্থ কর্মকর্তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে অবহিত করেছেন। দীর্ঘমেয়াদী সংঘাতের ফলে কেবল সমরাস্ত্রের সংকটই তৈরি হবে না, বরং ফুরিয়ে যাওয়া গোলাবারুদ পুনরায় সংগ্রহ করতে যুক্তরাষ্ট্রকে বিশাল অঙ্কের ব্যয়ভার বহন করতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার বর্তমানে ইতিহাসের শ্রেষ্ঠ অবস্থানে রয়েছে এবং এই মজুদ দিয়ে অনন্তকাল যুদ্ধ চালানো সম্ভব। পেন্টাগনের তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি সংকট রয়েছে ইন্টারসেপ্টর বা এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমের। যুদ্ধ শুরুর আগেই জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন সতর্ক করেছেন, ইসরায়েল ও ইউক্রেনকে বিপুল সামরিক সহায়তা দেওয়ার ফলে যুক্তরাষ্ট্রের নিজস্ব মজুদ ইতোমধ্যে বেশ সংকুচিত হয়ে পড়েছে। গত বছরের ইরান যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র তাদের থার্ড মিসাইলের প্রায় 25% ব্যবহার করে ফেলেছে। বর্তমান সংঘাতে ইরান যেভাবে ড্রোনের ব্যবহার করছে তা মোকাবেলা করার জন্য যে পরিমাণ ব্যয়বহুল ইন্টারসেপ্টর প্রয়োজন, তার উৎপাদন হার অত্যন্ত ধীরগতির। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরান মাসে প্রায় 100টি ক্ষেপণাস্ত্র তৈরি করছে আর যুক্তরাষ্ট্র মাসে মাত্র 6 থেকে 7টি ইন্টারসেপ্টর তৈরি করতে সক্ষম। যুদ্ধের আর্থিক বোঝা নিয়েও উদ্বেগ বাড়ছে আমেরিকান প্রশাসনে। সেন্টার ফর নিউ আমেরিকান সিকিউরিটির তথ্য মতে, বিমানবাহী রণতরীর নেতৃত্বে একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পরিচালনা করতে প্রতিদিন গড়ে $65 লাখ ব্যয় হয়। অভিযানের প্রথম 24 ঘণ্টাতেই যুক্তরাষ্ট্র প্রায় $78 কোটি খরচ করেছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের ঘোষণা অনুযায়ী যুদ্ধ 4 সপ্তাহ স্থায়ী হলে যুক্তরাষ্ট্রের মোট ব্যয়ের পরিমাণ $210 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। প্রকাশিত তথ্য অনুযায়ী JDAM বা সাধারণ বোমাকে স্মার্ট বোমায় রূপান্তর করার
কিট এবং নৌবাহিনী থেকে উৎক্ষেপণযোগ্য SM-3 ইন্টারসেপ্টরের মজুদও বর্তমানে নিম্নমুখী। এর মূল কারণ ইয়েমেনের হুথি বিদ্রোহী এবং ইরানের বিরুদ্ধে বারবার সামরিক অভিযান। পেন্টাগনের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো মূলত রাশিয়া বা চীনের মতো শক্তির সঙ্গে সংক্ষিপ্ত ও তীব্র লড়াইয়ের জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু ইরানের মতো দেশগুলোর পক্ষ থেকে দীর্ঘস্থায়ী ও কম খরচের রকেট বা ড্রোন হামলা সামাল দেওয়ার জন্য এই ব্যবস্থাগুলো অর্থনৈতিকভাবে বেশ ব্যয়বহুল। এই ভারসাম্যহীনতা দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। অপরদিকে যুদ্ধে প্রথম 6 দিনে ইসরায়েলের খরচ হয়েছে $3 বিলিয়ন। দেশটির অর্থমন্ত্রী তথ্য জানিয়ে বলেন, প্রতি সপ্তাহে যুদ্ধ ব্যয় $3 বিলিয়ন ছাড়িয়ে যাবে। অপরদিকে যুদ্ধের কারণে দেশের অর্থনীতির ক্ষতি প্রতি সপ্তাহে $10 বিলিয়ন বেশি। বৃহস্পতিবার টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, আরও 2 সপ্তাহ যুদ্ধ চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে ইসরায়েল আর্মির। বুধবার পর্যন্ত মাত্র 5 দিনে তারা 5,000 বোমা বর্ষণ করেছে ইরানে। বিশ্লেষকদের মতে, ইসরায়েল গত 40 বছর ধরে চেয়েছে যুক্তরাষ্ট্রের মাধ্যমে ইরানের সর্বাত্মক একটি আগ্রাসন চালিয়ে দেশটিকে অন্যান্য অনুগত আরব রাষ্ট্রের মতো একটি রাষ্ট্রে পরিণত করতে, কিন্তু কোনো আমেরিকান প্রেসিডেন্টকে দিয়ে এটা তারা করাতে সক্ষম হয়নি। ইরান সম্পর্কে তার কোনো ধারণাই নেই। তিনি ইসরায়েল যা বলেছে সেটাই সত্য বলে বিশ্বাস করেছেন। ইরান 5,000 বছরের সভ্যতার একটি দেশ। বর্তমানে ইরান ইরাকের সঙ্গে তারা টানা 8 বছর যুদ্ধ করেছে। তাদের রয়েছে প্রচণ্ড প্রতিরোধ ক্ষমতা। এই অবস্থায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা ট্রাম্পের জন্য ছিল সবচেয়ে বড় ভুল, কারণ তিনি 1979 সালে ইরানের ইসলামী বিপ্লবের একজন জীবন্ত প্রতীক। তার মতো একজন ধর্মীয় নেতাকে হত্যায় প্রচণ্ড প্রতিশোধ স্পৃহায় জ্বলে উঠেছে গোটা ইরান। ইসরায়েল যুক্তরাষ্ট্র গত কয়েক বছরে ইরানের অনেক শীর্ষস্থানীয় জেনারেলকে সরাসরি হামলা ও নাশকতার মাধ্যমে হত্যা করেছে। ইরানের বর্তমান নেতৃত্ব সহ দেশটির সব মানুষের কাছে এটা পরিষ্কার, ইরানকে সম্পূর্ণরূপে ধ্বংস করাই যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই আগ্রাসনের মূল উদ্দেশ্য। ফলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে এটা কেবল তাদের পাল্টা হামলা বা যুদ্ধ নয়, বরং অস্তিত্ব রক্ষার প্রশ্ন। এটা তাদের বাঁচা মরার লড়াই। এই যুদ্ধে হয় ইরান থাকবে, না হয় ইরান থাকবে না, এর যে কোনো একটি ঘটবে এবং সেটি বুকে ধারণ করেই ইরান আর্মি যুদ্ধ করছে। ফলে তারা তাদের সমস্ত অস্ত্র ভান্ডার খুলে দিয়েছে, কারণ তারা জানে দেশ বেদখল হয়ে গেলে এসব অস্ত্র রেখে কোনো লাভ হবে না। ফলে এ ধরনের দেশকে পরাজিত করা অসম্ভব। যুক্তরাষ্ট্র সিনেট ট্রাম্পকে ইরান যুদ্ধ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার পর ইরান বৃহস্পতিবার ইসরায়েল জুড়ে মিসাইল বৃষ্টি বর্ষণ করেছে। ঝাঁকে ঝাঁকে মিসাইল হামলায় কেঁপে ওঠে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সব শহর। ইসরায়েল স্বীকার করেছে, ইরান তাদের অনেক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় আঘাত করেছে বৃহস্পতিবার। ইরানের মিসাইল হামলা থেকে রক্ষায় বাংকারে আশ্রয় নেওয়া লাখ লাখ ইহুদি ইসরায়েলিদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বাংকারের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে ওয়াশরুমের সামনে নারী পুরুষের দীর্ঘ লাইন। এদিকে পশ্চিমা স্টাইলে সীমাহীন ভোগবিলাস আর আলো ঝলমলে শহর দুবাই সহ আরবের অনেক জৌলসপূর্ণ শহর বর্তমানে ভূতের নগরীতে পরিণত হয়েছে। প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে বিশ্বের শীর্ষ ভবন দুবাইয়ের বুর্জ খলিফা এলাকার আশেপাশের পরিবেশ সম্পূর্ণ স্তব্ধ। রাস্তায় নেই কোনো মানুষ ও যানবাহন। আরবের বিভিন্ন দেশে আমেরিকান ঘাঁটিতে ইরানের হামলার কারণে লাখ লাখ বিদেশি ছেড়ে গেছে এসব দেশ। লাখ লাখ বিদেশি আটকা পড়ে আছে বিমান চলাচল বন্ধের কারণে। ইরান মার্কিন যুদ্ধ মধ্যপ্রাচ্যের নতুন বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে। যুদ্ধটা আর ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নেই। যে অঞ্চলে যুদ্ধটা ছড়িয়ে পড়তে শুরু করেছে সেই মধ্যপ্রাচ্যের ভূগোল, সামরিক জোট এবং অর্থনীতির নেটওয়ার্ক সবগুলো একে অপরের সাথে আষ্টে পিষ্টে মিশে আছে। এই বাস্তবতায় যুদ্ধের সবচেয়ে বড় ক্ষতির শিকার হচ্ছে উপসাগরীয় আরব দেশগুলো। তাদের নিরাপত্তা, অর্থনীতি আর রাজনৈতিক স্থিতিশীলতা সবকিছু মারাত্মক চাপে পড়ে গেছে। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসির দেশগুলো ইরানের ঠিক পাশেই। পারস্য উপসাগরের ওপারে ইরান, এপারে আরব দেশগুলো। তেহরান ও ওয়াশিংটন, তেল আবিবের মধ্যে যখনই কোনো উত্তেজনা হয়েছে তার আঁচ সবসময় আরব দেশগুলোর গায়ে লেগেছে। বর্তমান যুদ্ধে আরব দেশগুলোর অসহায়ত্ব যেভাবে দৃশ্যমান হয়ে উঠছে সেটা আগে কখনো হয়নি। ইরানের মিসাইল আর ড্রোন অনেকগুলো আরব দেশে আঘাত এনেছে। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরব, কাতার ও কুয়েতের মতো দেশগুলোর বিমানবন্দর, সমুদ্র বন্দর, হোটেল, তেল পরিশোধনাগার, এমনকি প্রযুক্তি অবকাঠামো পর্যন্ত হামলার শিকার হয়েছে অথবা হুমকির মুখে পড়েছে।
যুদ্ধ কত দ্রুত ইরানের সীমানা ছাড়িয়ে গেছে এসব হামলায় সেটা বোঝা গেছে। যুদ্ধক্ষেত্রের ব্যাপ্তি ছড়িয়ে দেওয়ার কৌশল নিয়েছে ইরান। আমেরিকার বাহিনীর উপর হামলা সীমিত রাখেনি তারা। উপসাগরীয় দেশগুলোর অর্থনৈতিক ও বেসামরিক অবকাঠামোকেও টার্গেট করা হয়েছে। এই হামলা পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধের ব্যয় অনেক বাড়িয়ে দেবে। মনে হচ্ছে ইরান এসব হামলার মাধ্যমে প্রতিবেশী দেশগুলোকে চাপ দিচ্ছে যাতে তারাও যুদ্ধ বন্ধের জন্য তৎপর হয়। আরব দেশগুলো এখন নিজেদের অজান্তেই যুদ্ধের ফ্রন্ট লাইনে এসে দাঁড়িয়েছে, অথচ এই যুদ্ধ তারা চায়নি। এই দেশগুলোর অনেকে চেষ্টা করেছিল যাতে ইরান আর মার্কিন ইসরায়েলের সংঘাত এড়ানো যায়। বিগত কয়েক বছর ধরে বেশ কিছু উপসাগরীয় দেশ তেহরানের সাথে কূটনীতি জোরদার করেছিল। ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক ফিরিয়ে এনেছিল সৌদি আরব। ইরান আর পশ্চিমাদের মধ্যে মধ্যস্থতা করেছিল ওমান আর কাতার। এইসব প্রচেষ্টার লক্ষ্য ছিল আঞ্চলিক উত্তেজনা কমিয়ে আনা। যুদ্ধ শুরুর পর সব কূটনীতিক অর্জন চাপা পড়ে গেছে। ইরানের পাল্টা হামলা বেশ কিছু উপসাগরীয় শহরের অবকাঠামোর ক্ষতি করেছে। দুবাই, আবুধাবি, বাহরাইন ও কুয়েতের বিমানবন্দরগুলোতে এর প্রভাব পড়েছে। বহু বাণিজ্যিক ফ্লাইট বাতিল করা হয়েছে। বন্দর ও জ্বালানি কোম্পানিগুলো হুমকিতে পড়েছে। বাহ্যিক ক্ষতি কম হলেও মানসিক ক্ষতি হয়েছে অনেক বেশি। উপসাগরীয় দেশগুলো তাদের অর্থনীতির মডেল দান করিয়েছে স্থিতিশীলতার ভিত্তির উপর। বহু দশক কাজ করতে হয়েছে এজন্য তাদের। দুবাই, দোহা, রিয়াদ এই শহরগুলো নিজেদেরকে পর্যটন, অর্থায়ন, বিমান পরিবহন এবং বিশ্ব বাণিজ্যের কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে। সেই ইমেজটা এবারে যুদ্ধে হুমকিতে পড়ে গেছে। গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্রগুলোতে যখন মিসাইল আর ড্রোনের আঘাত পড়েছে, বিনিয়োগকারী আর ব্যবসায়ীরা তখন চিন্তায় পড়ে গেছে। দীর্ঘমেয়াদে এই অঞ্চলে বাণিজ্যের স্থিতিশীল প্ল্যাটফর্ম হিসেবে আদৌ কি থাকতে পারবে, এই প্রশ্ন তারা তুলতে শুরু করেছে। সংঘাতের অর্থনৈতিক মাত্রা তাই গভীরভাবে নিরাপত্তা উদ্বেগের সাথে জড়িয়ে আছে। সারা বিশ্বে সাগর পথে যে তেল পরিবহন হয় তার 1/3 যাতায়াত করে হরমুজ প্রণালী দিয়ে। সারা বিশ্বের যে তরল প্রাকৃতিক গ্যাস রপ্তানি হয় তারও একটা বিশাল অংশ এই সংকীর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়। যুদ্ধের কারণে এই জলপথ এখন কার্যত বন্ধ। যুদ্ধের প্রভাবটাও তাই মধ্যপ্রাচ্য ছাড়িয়ে দূর দূরান্তে ছড়িয়ে পড়তে শুরু করেছে। জাহাজ পরিবহন কোম্পানিগুলো এরই মধ্যে সতর্ক হয়ে গেছে। তীব্র যুদ্ধের মুহূর্তে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ যেতে দেয়া হচ্ছে না। পরিবহনের এই অচলাবস্থা দীর্ঘস্থায়ী হলে উপসাগরীয় অঞ্চলের তেল উৎপাদনকারীরা বড় ক্ষতিতে পড়বেন। বিশ্ব জ্বালানি বাজারও টালমাটাল হয়ে উঠবে। উপসাগরীয় দেশগুলো এই তেল রপ্তানির উপর অতিমাত্রায় নির্ভরশীল। একই সাথে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য তাদেরকে এই জলপথ, এই অঞ্চলের বিভিন্ন বন্দর ও লজিস্টিক হাবগুলোর উপর নির্ভর করতে হয়। নিরাপত্তা উদ্বেগের আরেকটি বড় কারণ হল এই অঞ্চলে আমেরিকার সামরিক উপস্থিতি। প্রায় প্রতিটি উপসাগরীয় দেশে মার্কিন সামরিক বাহিনী এবং তাদের ঘাঁটি রয়েছে। এই ঘাঁটিগুলো মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের দীর্ঘদিনের নিরাপত্তা পরিকল্পনার অংশ। কিন্তু এবারের যুদ্ধে মার্কিন ঘাঁটিগুলো ইরানের টার্গেটে পরিণত হয়েছে। ইরান এর আগে বারবার সতর্ক করেছিল যে আমেরিকান সেনাদেরকে যারা জায়গা দিয়েছে তারা পাল্টা হামলার শিকার হতে পারে। প্রায় সবগুলো আরব দেশেই মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের মিসাইল আর ড্রোন আঘাত এনেছে। এই পরিস্থিতি উপসাগরীয় দেশগুলোর জন্য কৌশলগত দ্বিধাদ্বন্দ্ব তৈরি করেছে। একদিকে তাদেরকে মার্কিন নিরাপত্তা প্রতিশ্রুতির উপর নির্ভর করতে হয়, অন্যদিকে সেই একই সম্পর্কের কারণে যুদ্ধ পরিস্থিতিতে তাদেরকে ইরানের হামলার শিকার হতে হচ্ছে। এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে ইরানের অনেক মিসাইল আর ড্রোন প্রতিহত করার দাবি করা হচ্ছে, কিন্তু এগুলোর যে সীমাবদ্ধতা আছে ইরানের বহু মিসাইল সেটা প্রমাণ করে দিয়েছে। ইরান যতগুলো মিসাইল বা ড্রোন ছড়েছে তার ক্ষুদ্র একটা অংশ যদি টার্গেটে আঘাত হানে সেটা বড় ধরনের ক্ষতি ঘটাবে।
এই যুদ্ধের একটা বড় শঙ্কা হলো এটা আরও বৃহৎ পরিসরে ছড়িয়ে পড়তে পারে। উপসাগরীয় দেশগুলোর ভয় সংঘাত দীর্ঘ হলে সেটা বিশাল আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে। স্বল্প পাল্লার মিসাইলের বিশাল মজুদ আছে ইরানের। অধিকাংশ উপসাগরীয় দেশে সেগুলো আঘাত হানতে সক্ষম। নৌ সক্ষমতাও তাদের যথেষ্ট। হরমুজ প্রণালী দিয়ে যে কোনো জাহাজ চলাচলে তারা বাধা দিতে পারে। সরাসরি সামরিক সংঘাতের বাইরে ইরান দীর্ঘদিন ধরে আঞ্চলিক অংশীদার আর প্রক্সি গোষ্ঠীগুলোর উপর নির্ভর করেছে। ইয়েমেন, ইরাক, লেবানন ও সিরিয়ার মতো দেশগুলোতে এইসব নেটওয়ার্ক সক্রিয় রয়েছে। যুদ্ধের তীব্রতা বাড়লে এই পক্ষগুলো আরও সক্রিয় হয়ে উঠবে। জাহাজ পরিবহন, জ্বালানি ফ্যাসিলিটি এবং বিদেশি সামরিক ঘাঁটিগুলোর উপর হামলা অব্যাহত থাকলে এই অঞ্চল আরও অস্থিতিশীল হয়ে উঠবে। ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিও আরব প্রতিবেশী দেশগুলোতে অস্থিরতা তৈরি করবে। ইরান এই মুহূর্তে গভীর অর্থনৈতিক সমস্যা ও অভ্যন্তরীণ অস্থিরতার ভেতর দিয়ে যাচ্ছে। কিছু বিশ্লেষক মনে করছেন অভ্যন্তরীণ এসব চাপের মোকাবেলায় ইরানের নেতারা আরও আগ্রাসী পররাষ্ট্রনীতি গ্রহণ করতে পারেন। অনেকে সতর্ক করে বলেছেন ইরানের ভেতরে যে অস্থিরতা সেটা বিভাজন ও অভ্যন্তরীণ সংঘাতের জন্ম দিতে পারে। ইরানের রাজনৈতিক কর্তৃপক্ষের পতন হলে উপসাগরীয় দেশগুলোর জন্য সেটা ভয়াবহ ঝুঁকির কারণ হবে। ইরানের ভেতরে সহিংসতা ছড়িয়ে পড়ার অর্থ হল আরব দেশগুলোতে শরণার্থীদের ঢেউ ঢুকতে শুরু করবে। এরকম বিশৃঙ্খল পরিস্থিতিতে ইরানের মিসাইলের মজুদ ও স্পর্শকাতর পারমাণবিক পদার্থের নিয়ন্ত্রণ কাদের হাতে পড়বে সেটা নিয়েও উদ্বেগ জানিয়েছেন অনেক বিশ্লেষক। উপসাগরীয় দেশগুলো চেষ্টা করছে যাতে তারা যুদ্ধের সরাসরি কোনো পক্ষ না হয়ে যায়। এই অঞ্চলের অনেক নেতাই উত্তেজনা হ্রাস ও কূটনৈতিক প্রচেষ্টার উপর জোর দিয়েছেন। কিছু দেশ এমনকি এটাও বলেছে যে তারা চায় না তাদের দেশের মাটিকে ব্যবহার করে ইরানের উপর হামলা চালানো হোক। এইসব সতর্কতা সত্ত্বেও উপসাগরীয় দেশগুলো একটা দীর্ঘমেয়াদী অস্থিরতার জন্য তৈরি হচ্ছে। আরও শক্তিশালী আঞ্চলিক প্রতিরক্ষা সহযোগিতা গড়ে তোলার বিষয়ে আলোচনা জোরদার হয়েছে। বেশ কিছু দেশ সমন্বিত এয়ার ডিফেন্স সিস্টেম এবং যৌথ নৌ মনিটরিং অভিযানের কথাও চিন্তা ভাবনা করছে। যুদ্ধের কারণে জিসিসি দেশগুলোর মধ্যে নিরাপত্তা সমন্বয় আরও বাড়বে বলে মনে হয়। এই যুদ্ধে বোঝা গেছে আরব রাষ্ট্রগুলো এককভাবে হুমকি মোকাবেলা করতে পারবে না। যেহেতু এখানে একটা নতুন কৌশলগত পরিবেশ তৈরি হয়েছে, তাই সম্মিলিত প্রতিরক্ষা মেকানিজম গড়ে তোলাটা আগের চেয়ে এখন বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। দীর্ঘমেয়াদে এই সংঘাত মধ্যপ্রাচ্যে ক্ষমতার হিসেব নিকেশ বদলে দিতে পারে। ইরান আর আরব প্রতিবেশী দেশগুলোর মধ্যে সম্পর্ক স্থিতিশীল করার যে কূটনৈতিক প্রচেষ্টা শুরু হয়েছিল, এই যুদ্ধ সেটাকে এরই মধ্যে দুর্বল করে দিয়েছে। একই সাথে নিরাপত্তা কৌশল নিয়ে নতুন করে ভাবার জন্য এই সংঘাত পরিস্থিতি উপসাগরীয় দেশগুলোকে বাধ্য করেছে। ইরান, মার্কিন, ইসরায়েলের এই যুদ্ধ আরব উপসাগরীয় দেশগুলোর বাঁক বদলে দেবে। দীর্ঘদিন ধরে তাদের অর্থনৈতিক সমৃদ্ধি আর রাজনৈতিক স্থিতিশীলতার জন্য নিরাপদ আঞ্চলিক পরিবেশ ছিল একটা বড় কারণ। বর্তমান যুদ্ধ সেই ভিত্তি নাড়িয়ে দিয়েছে, হুমকিতে ফেলে দিয়েছে। মিসাইল হামলা বলুন, অর্থনৈতিক বাধা বলুন বা কৌশলগত অনিশ্চয়তাই বলুন, এই যুদ্ধ আরব বিশ্বের মানচিত্র বদলে দিয়েছে। উপসাগরীয় দেশগুলোর সামনে এখন কঠিন দায়িত্ব। নিজেদের সমাজকে তাদের রক্ষা করতে হবে। এমন একটা সংঘাত পরিস্থিতি তাদেরকে পাড়ি দিতে হবে যার কোনো নিয়ন্ত্রণই তাদের হাতে নেই। একদিকে ইরান তার পাল্টা হামলার পরিধি বাড়িয়েছে, অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বভাবসুলভ হুমকি ধমকিও বেড়েছে। ট্রাম্প বলেছেন ইরানকে নির্ধারিত সময়ের আগেই এমন মাত্রায় ধ্বংস করা হচ্ছে যা মানুষ আগে কখনো দেখেনি। তিনি দাবি করেন দেশটির বিমান বাহিনী নিশ্চিহ্ন হয়ে গেছে এবং এখন তাদের আর কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই। নির্বিচার হামলার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কয়েকদিনের মধ্যে ইরানের স্থল অভিযানের পরিকল্পনা হাতে নিয়েছে। এমন জল্পনার মধ্যে এ মন্তব্য করলেন তিনি। এর জবাবে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি বলেছেন ইরানি বাহিনী যে কোনো মার্কিন স্থল অভিযানের জন্য অপেক্ষা করছে এবং তারা হাজার হাজার শত্রুকে হত্যা ও বন্দী করে যুক্তরাষ্ট্রকে চূড়ান্ত ধরনের অপমানিত করতে প্রস্তুত।
এই উত্তেজনার প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, ইরানে মার্কিন স্থলসেনা পাঠানোর কোনো পরিকল্পনা নেই। এখন বিষয়টি নিয়ে চিন্তা করা সময়ের অপচয় ছাড়া আর কিছুই নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এর আগে সতর্ক করে বলেছেন, আমরা শত্রুদের স্থল অভিযানের জন্য অপেক্ষা করছি। তিনি বলেন, ইরানে বিদেশি সেনা মোতায়েন করা হলে তা আক্রমণকারীদের জন্য সন্দেহাতীতভাবে বিপর্যয় ডেকে আনবে। হামলার তীব্রতা বাড়িয়েছে ইরান। মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে আবার ড্রোন হামলা চালিয়েছে ইরানের খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর। শুক্রবার এক প্রতিবেদনে তথ্য জানায় ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম। খাতাম আল আম্বিয়া সদর দপ্তরের মুখপাত্র বলেন, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের উদ্দেশ্যে ওমান সাগরে ইরানের সামুদ্রিক সীমান্ত থেকে প্রায় ৩৪০ কিলোমিটার দূরে এগিয়ে এসেছিল বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। সে সময় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌ শাখার ড্রোনের আঘাতে রণতরীটি ক্ষতিগ্রস্ত হয়। তিনি আরও বলেন, হামলার পর রণতরীটি তার ডেস্ট্রয়ারগুলোর সঙ্গে দ্রুত সরে যায়। এখন এটি ঘটনাস্থল থেকে প্রায় ১,০০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। সম্প্রতি আইআরজিসি দাবি করে, অপারেশন ট্রু প্রমিস 4 এর অংশ হিসেবে ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে। আল জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাতে সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে কাতার ও বাহরাইন পর্যন্ত উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। গভীর রাতে ইসরায়েলের তেল আবিব শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সমন্বিত হামলা চালানো হয়। ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, রাতে বাহরাইনের রাজধানী মানামায় ফাইন্যান্সিয়াল হারবার টাওয়ার্স বাণিজ্যিক কমপ্লেক্সে আঘাত করা হয়েছে। সংবাদ সংস্থাটি জানিয়েছে, ওই কমপ্লেক্সে ইসরায়েলি দূতাবাস অবস্থিত হওয়ায় সেখানে হামলা চালানো হয়। তবে রয়টার্স জানিয়েছে, কমপ্লেক্সের আশেপাশে হামলায় ব্যবহৃত ইরানি ড্রোনকে প্রতিহত করা হয়েছে। এর আগে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বীকার করেছে, দেশটিতে রাতে অন্তত 3 দফা হামলা হয়েছে এবং এতে বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার সকালে সৌদি আরবের রাজধানী রিয়াদে আবার হামলা হয়েছে। শহরের পূর্বাঞ্চলে ইরানের 3টি ড্রোন প্রতিহত করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর কিছুক্ষণ আগে আল খারাজে ক্রুজ মিসাইল এবং প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল হামলার কথা জানিয়েছিল মন্ত্রণালয়। অন্তত 3 দফা হামলায় প্রাণহানি বা বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে কিনা এ বিষয়ে যথারীতি কিছু জানায়নি রিয়াদ। এদিকে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, দোহার আল উদেদ বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা হয়েছে। তবে এ ড্রোন হামলা তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী প্রতিহত করতে সক্ষম হয়েছে। এর আগে কাতার একটি সতর্কতা জারি করে জানিয়েছিল, নিরাপত্তা হুমকির মাত্রা বৃদ্ধির প্রেক্ষাপটে সাধারণ মানুষকে ঘরের ভেতরে অবস্থান করতে এবং জানালা ও অন্যান্য উন্মুক্ত স্থান থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার ভোরে নতুন করে হামলা হয়েছে কুয়েতেও। বেশ কয়েকটি বিকট বিস্ফোরণের পর দেশজুড়ে আকাশ হামলার সাইরেন বাজানো হয়। নিরাপত্তা উদ্বেগের কারণে সেখানে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে। ইরানের পাশাপাশি ইসরায়েলে আঘাত হেনে যাচ্ছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। শুক্রবার ভোরে ইসরায়েলি স্থলবাহিনীর উপর একাধিক হামলা চালিয়েছেন তারা। বিশেষ করে গত কয়েকদিনে লেবাননের ভূখণ্ডে প্রবেশ করা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, তাদের যোদ্ধারা লেবাননের সীমানার ভেতরে অবস্থিত মারুন আল রাস এবং কাফর কিলা সহ বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলি বাহিনীকে আঘাত করেছে। বিবৃতিতে আরও বলা হয়, হিজবুল্লাহ অধিকৃত গোলান মালভূমির ইয়ভ সামরিক ক্যাম্প এবং ইসরায়েলের হাইফা বন্দরের একটি নৌ ঘাঁটিতেও হামলা চালিয়েছে। এর আগে হিজবুল্লাহ লেবাননের সীমান্ত সংলগ্ন এলাকায় বসবাসরত ইসরায়েলি সেটেলারদের এলাকা খালি করার জন্য একটি সতর্কবার্তা জারি করেছিল। এদিকে ইরাক এবং এই অঞ্চলে অবস্থিত মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্য করে গত 24 ঘণ্টায় অন্তত 27টি অভিযান ও হামলা চালিয়েছে ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক বা IRI। শুক্রবার সকালে টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে ইরাকি প্রতিরোধ সংগঠনগুলোর এই জোট জানিয়েছে, তারা ইরাকে অবস্থিত শত্রু ঘাঁটিগুলোকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আঘাত করেছে। তবে এই হামলায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বিবৃতিতে আক্রান্ত সুনির্দিষ্ট স্থানগুলোর নাম উল্লেখ করা হয়নি। ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক হল এই অঞ্চলে ইরান সমর্থিত বেশ কয়েকটি প্রতিরোধ সংগঠনের মোর্চা, যারা এর আগে গাজা যুদ্ধে ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থনের প্রতিবাদে বিভিন্ন হামলার দায় স্বীকার করেছিল।
বিশ্বের তথাকথিত সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি হওয়ার দাবিদার মার্কিন বাহিনী এই অঞ্চল থেকে পালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। বাহিনীর জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ হয়ে এখন দিশেহারা অবস্থায় রয়েছে মার্কিন সরকার ও তাদের সহযোগীরা। পরিস্থিতি সামাল দিতে তারা এখন মরিয়া হয়ে নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহের চেষ্টা চালাচ্ছে। বিবৃতি আরও বলা হয়, এই অঞ্চলে মার্কিন সেনাদের অব্যাহত শয়তানি ও প্রতারণামূলক তৎপরতার অবসান ঘটবে তাদের সামরিক ও অর্থনৈতিক অবকাঠামো ধসিয়ে দেওয়ার মাধ্যমে। কাতার ও বাহরাইনে মার্কিন সেনাদের তল্পি তল্পা গুটিয়ে ভব ঘুরে হয়ে পড়ার দৃশ্য ইরান কখনো ভুলবে না। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বাহিনীটি এখন এই অঞ্চল ছেড়ে পালাচ্ছে। পারস্য উপসাগরীয় অঞ্চলে নিজেদের আড়াল করার জন্য মার্কিন সেনারা যে বেসামরিক স্থাপনাগুলোকে ব্যবহার করছে তা ইরানের নজরদারি থেকে এড়ায়নি বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আইআরজিসি স্পষ্ট করেছে, মার্কিন সহযোগীরা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলায় হন্যে হয়ে প্রতিরক্ষা সিস্টেম খুঁজলেও ইরানের সামরিক সক্ষমতার সামনে তারা এখন খেই হারিয়ে ফেলেছে। আইআরজিসির একজন মুখপাত্র জানিয়েছেন, ইরান একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত এবং তারা এমন কিছু উন্নত অস্ত্র শস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছেন যা এই সংঘাতে এখন পর্যন্ত ব্যবহার করা হয়নি। এক বিবৃতিতে ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইয়েইনি বলেন, ইরানের শত্রুদের আসন্ন নতুন বেদনাদায়ক আঘাতের জন্য প্রস্তুত থাকা উচিত। তিনি আরও বলেন, নতুন ও উন্নত অস্ত্রশস্ত্র ব্যবহারের পদক্ষেপ নিতে যাচ্ছে ইরান। এই প্রযুক্তিগুলো এখনও বড় পরিসরে মোতায়েন করা হয়নি। নাইয়েনি উল্লেখ করেন, গত বছর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা 12 দিনের যুদ্ধের তুলনায় ইরান এখন অনেক বেশি প্রস্তুত। তিনি চলমান এই সামরিক সংঘাতকে পবিত্র ও বৈধ যুদ্ধ হিসেবে অভিহিত করেন। ইরান ও মুসলিম উম্মার ওপর ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের চলমান আগ্রাসনকে কেন্দ্র করে কঠোর বার্তা দিয়েছেন পাকিস্তান জামাত ইসলামীর নায়েবে আমির মাওলানা আব্দুল হক হাশেমি। এক ভিডিও সাক্ষাৎকারে তিনি বর্তমান পরিস্থিতিকে মুসলিম উম্মার জন্য এক সংকটকাল হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, ইরান এবং ইসলামী বিপ্লবের শীর্ষ কমান্ডারদের ওপর যে বর্বরোচিত হামলা ও শাহাদাতের ঘটনা ঘটেছে তা ইসলামী শরীয়তের ভিত্তিতে পুরো মুসলিম উম্মার ওপর জিহাদ ফরজ করে দিয়েছে। এই লড়াইয়ে অংশ না নেওয়ার জন্য এখন আর কোনো ধর্মীয় অজুহাত অবশিষ্ট নেই। তিনি উল্লেখ করেন, ভৌগোলিক সীমানার কারণে অন্য দেশগুলোর মুসলমানদের জন্য কিছুটা সীমাবদ্ধ থাকলেও ইরানের জনগণের জন্য এই জিহাদ এখন ফরজে আইন বা তাৎক্ষণিক আবশ্যিক কর্তব্য। ইরানের আলেমরাও এরই মধ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ের ফতোয়া দিয়েছেন বলে তিনি জানান। এই বিশিষ্ট আলেম ইরানের জনগণের সাহস ও দৃঢ়তার প্রশংসা করে তাদের প্রতি সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেন, এই সংবেদনশীল সময়ে ইরানকে সমর্থন করা এখন পুরো মুসলিম বিশ্বের জন্য অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।